ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। ছোট্ট একটু ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? তো রান্নার কী সব করব একবারে রেডি করে নিয়েছি। তোমার ধরে নাও রেডি করা আর একদিকে বসানো একই ব্যাপার। তো আমি যে কুটে বেটে নিই, না হলে তো কী করে একদিকে বসাবার একদিকে করবো। তো করতে করতে দেখলাম যে আজ তো রান্নার ঝামেলা নেই, কিন্তু রান্নার ঝামেলা ছিল না আজকে, কাজের কোনো ঝামেলা ছিল না, কিন্তু বিশাল বড় একটা সমস্যা চলে এসেছিলো। এদিকে মজা হচ্ছিলো, আনন্দ লাগছিল, এদিকে সমস্যা বিপদ, মানে হুড়োহুড়ি পাড়াপাড়ি সব কিছু একসঙ্গে হয়ে গেছে। কেন, কিসের জন্য, সবটাই বলবো, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এদিকে রান্নার তো প্রস্তুতি চলছে, রান্নার প্রস্তুতির সাথে সাথে সব কিছু কমপ্লিট করে জাস্ট গেটের হাওয়াতে, মানে গেটের সামনে হাওয়াতে বসেছি, যে ছাদের হাওয়াটা আসছে, তো সব ঠিকঠাকভাবেই। তো যাই হোক, আজকে রান্না তো হয়ে গেছিলো একটার মধ্যেই। শুক্তো রান্না করছি দেখে বুঝতেই পেরেছ। তো হাওয়াতে বসেছি, বসার ঠিক ঘন্টাখানিক পর জাস্ট স্নানে যাব, তার মধ্যেই বৌদি আসলো। বৌদি এসে বলছে যে একটা একটা নয়, আমার কাছে দুটো টিকিট রয়েছে, তোমরা কি যাবে? তা আমি শুনে না হুট করে অবাক হয়ে গেলাম, কিসের টিকিট, কোথায় যাওয়ার কথা বলছে, প্রথমেই কেন এই কথা বলছে। তারপর বলছে না না, কোনো ভয়ের কোনো কারণ নেই, ভালো টিকিট দুটো রয়েছে, আমি তো যাব না, তার জন্যে তোমাদের কাছে আসলাম যে টিকিট দুটো নষ্ট হয়ে যাবে। টিকিটে কোনো টাকা পয়সা লাগেনি, তোমাদেরও টাকা পয়সা দিতে হবে না, তো তোমরা যদি যাও তাহলে যেতে পারো। তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে আমি টিকিটটা নষ্ট করার থেকে। তো তখন আমি বললাম যে সবই বুঝতে পারলাম, কিন্তু টিকিটটা কিসের পুরো কথা না বলে তো আমি ঠিক বুঝতে পারবো না। তখন বলছে নজরুল মঞ্চে এক শো শো হচ্ছে আর কি, তাও হলো তারকাদের শো। তারকাদের আসলে বুঝতেই পেরেছো, যারা নায়ক নায়িকা অ্যাক্ট্রেস রয়েছে তাদের একটা বিশাল শো রয়েছে, ওখানে অ্যাওয়ার্ড শো রয়েছে। তো আমি পেয়েছি, তোমরা যদি যাও তোমাদের দেবো। তো যাই হোক, আমার তো চেনা জানা নেই। এবার চেনা জানা নজরুল মঞ্চ তো আমি চিনে নিতে পারলাম, যেহেতু এর আগে যে আমি রেস্টুরেন্টে গেছিলাম 91-এ, তখনই আমি দেখেছিলাম। তো দীপ আমাকে দেখিয়েছিল, কিন্তু গাড়ির তো আমার ঠিক জানা নেই যে কোন অটো যেতে পারে বা কোন গাড়ি যেতে পারে। তো দীপ শুনে বলল যে ঠিক আছে যাব, দিয়ে দাও। তো ওখানে 5টার সময় বলেছিল যেতে। আমার শুনে তো মাথায় হাত, যে 5টার সময় যেতে বলেছে, আমার তো কোনো কিছু করাই নেই। কেননা দেখো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ না, বিছানা রেডি করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, কেন যেটা আমি স্নান করার আগে করে যেতে চেয়েছিলাম, যে স্নান করার আগে সব করলে দেখবে যে ঠিকঠাক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তারপরে দেখছি যে আমার তো ঠিকঠাকভাবে কোনো কিছুই করা নেই, না ভুরু প্লাক করা রয়েছে, সেই যে ভুরু প্লাক করেছিলাম এবার তো বেরিয়েছে। আর একটু আইলাইনারটা দেখছি, অনেকদিন পরছি তো টেরা বেঁকা হয়ে যায়, হয় না, এক চোখে হয় তার এক চোখে হয় না। এদিকে আমার মানে কি বলবো, হেয়ার রিমুভার করার নেই, কি পরবো। এদিকে নখের যে নেল পালিশগুলো হাফ হাফ করে উঠে রয়েছে, সেটাকে আমাকে রিমুভ করতে হবে, জোটোকে খাওয়াতে হবে, জোটো কাজ করে স্নানেরও ব্যাপার রয়েছে, মানে বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো একটু একটু করে রেডি হলাম আর তোমাদের সামনে আসলাম। তো হাইলাইটারটা তো বোঝাই যাচ্ছে না, জাস্ট অল্প হালকা করেই দিয়েছি, কেননা যা গরম পড়েছে বাইরে বেরোতে সেদ্ধ হয়ে যাব। দীপকে বলছি যে এত দেরি হলো, তো ওখানে যাওয়াটা ঠিক হবে কিনা। দীপ বললো অনেক দেরি করে তো শুরু হবে, ওরা বলেছে 5টা, পৌনে 5টায় বলেছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো জানি কখন কোন সময় কি হয়, তুমি চলো গিয়ে দেখবে শুরু হয়নি। তো যাই হোক, দীপ 5টার সময় আসলো, এসে ও খেলো, আর আমি এদিকে একটু একটু করে রেডি হলাম। আমি হাফ রেডি হয়ে তারপরে ওকে বললাম তোমার রেডি হতে সময় লাগবে, তুমি রেডি হও, কেননা ও একটা করে ড্রেস পরবে, আয়নার সামনে দাঁড়াবে, ভালো লাগবে না, আবার খুলবে। তো রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চুলটা ছাড়লাম, চুল না ছাড়লে দেখছি ভালো লাগছে না আমাকে, তো তার জন্য চুলটা ছাড়লাম। গরম তো লাগছে বিভৎস, এসিও কাজ করছে না, এদিকে এসিটাও খারাপ হয়ে রয়েছে, মানে গ্যাস শেষ হয়ে গেছে যা বোঝা যাচ্ছে, মানে সব দিকে সমস্যা হয়ে রয়েছে। এদিকে জোরোকে বন্ধ করে যাব না খুলে যাব, আমি কিছুই বুঝতে পারছি না, মাথাতেই আসছে না। তারপরে দেখলাম যে না, যা গরম পড়েছে, জোরোকে যদি জানলা বা ফ্যান চলে দিয়ে ও আরও হাঁপিয়ে উঠবে, আমি থাক, আমরা ঘন্টাখানিকের মধ্যে চলে আসবো। সেটার সময় বলছি যে আসার সময় আইসক্রিম নিয়ে আসবো। আপনি গরম ক্যাব বুক করছে, ওই জন্য ছাদে এসে দাঁড়ালাম, বাতাসটা দিচ্ছে, আর জোটোকে ঘরে এসে ছেড়ে রাখলাম যে ও ঘুমায়নি, ও ঘুমাবে। রাত তো হবে, কিন্তু অতক্ষণ থাকা যাবে না বেশি, ওই থাকলে হয়তো 1.5 ঘন্টার মতো থাকবো, দিয়ে বেরিয়ে আসবো, ওর মধ্যে যা হবে হবে। আগে যাই তো দেখি তো যে টাইমের মধ্যে ঢুকতে পারছি কিনা, আবার পাস পেয়েছি সেটা নিয়ে চাপ নেই, কিন্তু তবুও সব জায়গা তো সব কিছু এক নয়। ওখানে যখন লেখায় রয়েছে যে কোনো কিছুই অ্যালাউ নেই, দেখা যাক কেমন কি সব কিছু রয়েছে। ক্যাব এসছে, এবার উঠে পড়া যাক। ওই যে এই চলে এসছে, এখন
একটু নিস্তার পাওয়া যাবে যে এসি চলবে। এবার ওখানে যে কি অবস্থা হবে একটুকুও জানা নেই যে কি মানে ওখানে এসি রয়েছে না ফ্যান রয়েছে, হাওয়া ঠিকঠাকভাবে পাওয়া যাবে কি না। আমার তো সেরকম এই সম্বন্ধে বুঝতেই পারছো জানা নেই। তো দীপ বললো যে না, ওখানে সব কিছুই রয়েছে, তুমি আরামে থাকতে পারবে, সিট থেকে শুরু করে ওখানে যে সব কিছু রয়েছে সব কিছু ঠিকঠাক। আর আসল জিনিসটাই দেখা হয়নি, যে দুটো টিকিট সেই দুটো টিকিটই দেখানো হয়নি। আসল জিনিসটা হুট করে মনে পড়লো, তাই গাড়িতে বসে তোমাদেরকে দেখিয়ে নিলাম যে না চলে এসেছি, মনে পড়লো যখন তখন দেখিয়ে দিই। তো এখন আসার পথে ট্রাফিক সিগন্যাল দেওয়া ছিল, সিগন্যালটা জাস্ট খোলা হলো। আর এই যে ঢুকছি তো সামনের গেট দিয়ে ঢুকেনি, যেই গেট দিয়ে মানে সেকেন্ড যে গেট তো সেকেন্ড গেটই বলবো, যেহেতু প্রথম যে গেটটা ছিল সেই গেটে নিল না, পরের গেটটাতে নেওয়া হয়েছিল, ওই গেটেই আমাদেরকে দাঁড় করিয়েছিল, তো সেখানেই গেছিলাম। আর ভিতরে স্টেডিয়ামে তো প্রচুর গেট রয়েছে, তো তার মধ্যে আমরা যে 4 নম্বর গেট রয়েছে সেই 4 নম্বরের গেটে আমি তো এই ফাঁকা দেখে ভীষণভাবে মানে ঘাবড়িয়ে গেছিলাম যে মনে হয় সবাই চলে এসছে, মানে লাস্টে এসছি ফাঁকা। তো ভেতরে আমি জানি যে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি এটা জাস্ট ফোনটাকে আমি হাতের মধ্যে নিয়ে শাড়ি যেভাবে হাতে ছিল ফোনটা ধরা সেইভাবেই করেছি। তারপর আমি যখন সিটেও এতে দেখো আমার মদনকে ও একাই গেট খুলে ভেতরে ঢুকে গেল, আবার নিজে হনন করে চলে আসলো, যে ওর সাথে একটা লেডিস রয়েছে, কোনো তো ম্যানার্স নেই যা বুঝতেই পারছি মদনটাকে দেখে, যে গেটটা ধরবো ও ভেতরে আসবে না। দেখো পেছনে একবারও তাকিয়েছে, পেছনে একবারও তাকায়নি, ও নিজের মতো করে চলে যাচ্ছে আর আমি তার পেছন পাতি হাঁসের মতো হাঁটা দিচ্ছি। তো এসে বসেছি, এখনও পর্যন্ত কোনো কিছুই হয়নি। তো যাই হোক, রেডি বলতে মানে শুরু হয়নি, সব আসছে এক এক করে আসছে। আমার শাড়ি পরাটা দেখে তো দীপ বলেছিল এই শাড়ি পরার থেকে তোমার জিন্স টপ পরা অনেক ভালো আছে। তো আমি তখন দীপকে বলেছিলাম আমি কনসা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি, আমি তো জাস্ট বসেই থাকবো আর শো দেখবো। তো বলছে দেখো তোমার যেটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগলো আমি সেটা বললাম। তো এখানে এসে দীপ যখন দেখছে এক একজন এমন এমন ড্রেস পরে আছে যা মানে তোমাদের দেখলেও ভালো লাগবে না, মানে রাগ উঠবে না, মানে পছন্দই হবে না, মানে কেমন কেমন যেন সব ড্রেস পরে এসছে। একটু চুড়িদারটাও ভালো মতো অনেকে পরে আসেনি, কেমন যেন পরে এসছে। হ্যাঁ, আর যারা ছেলে মানুষ তারা তো ঠিকঠাকভাবে চিমছাম দিয়েই এসছে, কিন্তু ঘরোয়া যারা রয়েছে তাদের ড্রেসে তখন আমি দীপকে বলছি যে দেখো আমাকে বলছিল আর এখানে সবাইকে কেমনভাবে এসছে, যে যেরকমভাবে পেরেছে চলে এসছে শো দেখার জন্য, তুমি আমাকে বলছিলে। তখন কিছু বললো না, হেসে থাকলো। রূপমদা আসতে পারিনি, তো একটু আমি ফোন করে জানিয়েছি অবশ্যই যেন আমি ধন্যবাদ দিই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার। তোমার ব্রেক নেওয়া হয়েছে, তোমার ব্রেক নেওয়া হলো, অনেক শুভেচ্ছা। হ্যাঁ বলো, অনেকটা হেঁটে হেঁটে সামনে যেতে হচ্ছে। খুব ফাঁদা হলো। আমার তো ভীষণ ভীষণ মজা হয়েছে, বাড়ি থেকে যেভাবে হুসতুরুস হয়ে একটা আলাদা রকমভাবে যখন বেরিয়েছিলাম, তো এখানে এসে যখন পৌঁছালাম তখন ভীষণ ভীষণ ভালো লাগলো, সবাইকে সামনে থেকে দেখে একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ। তো বাইরেটা তোমাদের তো দেখানোই হয়নি, মেন যে গেট রয়েছে এন্ট্রেন্স রয়েছে সেটা তো দেখানোই হয়নি, তো সেটা দেখে ফেলি। আর এখানে এসছে অঙ্কুশ, ভাবছিলাম একটা সেলফি নেব, কিন্তু সেটা আর সুযোগ হলো না, এত ধাক্কাধাক্কি এত কিছু, আমি তো দেখে অবাক। আমি যখন ব্যাক করে দেখছি তখন তো আমি অবাক হয়ে গেছি, আমাকে তো দীপ কোনো কিছুই বলেনি আসছে বা দেখো পেছন ঘরে কে আসছে বা কিছু, ওর মতো করে ভিডিও করে গেছে। যাই হোক, কিছু তো একটা কথা, আমি তো ফোনটা দিয়েছি করেছে ঠিক আছে, কিন্তু ছবি তুলতে বলেছি, ছবি এত বাজে তুলেছে ধারণার বাইরে। এক এক করে সব তারকায় ঢুকতে শুরু করেছিল, আবির ঢুকতে শুরু করেছিল, প্রসেনজিৎ ঢুকতে শুরু করেছিল, তারপরে আর আমি লক্ষ্য করিনি কে কে এসছে, কিন্তু পরপর 4টে গাড়ি এন্ট্রি নিল, আমরা তার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। 9টা বেজে গেছিলো, যেহেতু গাড়ি পাবো না সমস্যা রয়েছে, আর জোটোকে একা ওইভাবে এসি চালিয়ে রেখে দিয়ে এসছি, একভাবে কন্টিনিউ এসিটা চলছে, তো তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম বাড়ি আস্তে আস্তে সে 10টা বাজলো। ওই মাথা থেকে আমরা হেঁটে গড়িয়াহাট অবধি আসলাম, এসে তারপরে যে লাইন 40 জনের পর আমরা মানে গাড়িটা পেয়েছি। 40 জন ছিল, এবার চারজন করে বুঝতেই পারছো একটা অটোতে, মানে 10 নম্বর অটোতে আমি এসে উঠেছি, তারপরে পরের অটোতে দ্বীপ এসছে।
আমি আগে চলে এসেছিলাম কেননা সোমবার, তো আমি যে না ফুল টুল যদি পাওয়া যায় তাহলে নিয়ে চলে আসবো। তো ঠাকুরের ইচ্ছে পাওয়াও গেছে, ফুল ফল সবই পেয়েছি, দিয়ে একবারে বাড়ি এসেছি, তারপরে দীপ বাড়ি এসেছি। সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ডস। এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো আছেন তো? খুব ভালো লাগছে। অ্যান্ড আজকে ইনফ্যাক্ট আমার কান বলেছে গান না গাইতে, কারণ মাঝে মাঝে তো একটু গানকে রেস্ট দিতে হয়। তবে খুব খুব আনন্দের সঙ্গে বলছি যে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই টেলিসিনে অ্যাওয়ার্ডের প্রায় জন্মলগ্ন থেকে আমি ওদের সঙ্গে আছি, এবং আজকে 21 বছরে পা দিয়েছে। আমার মনে হয় যে এত বছর ধরে একটা এত সুন্দর অ্যাওয়ার্ড, এপার বাংলা ওপার বাংলা শিল্পীদের মিলিত একটা অ্যাওয়ার্ড শো করে চলেছে মৃন্ময় এবং তার টিম। আমার অনেক অনেক সাধুবাদ এবং গুড উইশেস তাদের সকলের জন্য, আরও অনেক বছর ধরে এটা চলুক। গায়িকাদের একটা ছোট ড্রব্যাক, এই যে ধরে ফেললেন যে এক কলি গান শুনবো না, এটাই কোনো অভিনেত্রী আসলে পরে বলবে না যে একটুখানি অভিনয় করে দেখাও। বাট গানের জন্য বাংলার মানুষ আপনারা সবাই আমাকে আজও ভালোবাসছেন, এবং এই বছরটাও আমার কাছে খুব স্পেশাল। আসার পথে লস্যি খেলাম, নাহলে থাকা যাচ্ছিল না। আর এখানে পরপর 3টে পুতুল রাখা ছিল, এবার কোনটা নিয়েছি কমেন্ট করে অবশ্যই জানাও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর পাশে অবশ্যই